হ্যালো বন্ধুরা, 1 ফেব্রুয়ারি 2003 সালে নাসার কলম্বিয়া স্পেস শাটল পৃথিবীতে ফিরছিল। এই শাটলে 7 জন মহাকাশচারী বসেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন খুবই বিশেষ মিশন স্পেশালিস্ট কল্পনা চাওলা। মহাকাশচারীরা মহাকাশে 2 সপ্তাহ কাটানোর পর পৃথিবীতে ফিরছিলেন। তাদের পরিবার তাদের অনেক আগ্রহের সাথে অপেক্ষা করছিল। সবার জন্য এই ফ্লাইট ছিল বিশেষ, কিন্তু নাসার জন্য এটা ছিল রুটিন মিশন, কারণ এটা ছিল কলম্বিয়া স্পেস মিশনের 28তম ফ্লাইট। সকাল 8:44 স্পেস শাটল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। সব সিস্টেম ঠিকমতো কাজ করছিল এবং সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। পৃথিবীতে নাসার স্পেস সেন্টারে ক্যাপসুল কমিউনিকেটর চার্লি হোবো ছিলেন, যিনি স্পেস শাটলের সঙ্গে যোগাযোগ করছিলেন। কিছুক্ষণ পর তিনি মহাকাশচারীদের সাথে টায়ারের প্রেসারের ডাটা নিয়ে কথা বলেন। অন্যদিকে মিশন কমান্ডার রিক হাজব্যান্ড উত্তর দিচ্ছিলেন। তখনই হঠাৎ যোগাযোগ কেটে যায়। শুধু একটি শব্দ শোনা যায়, রজার। তার উত্তর অসম্পূর্ণ থেকে যায়। চার্লি হোবো আবার যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু আর কোনো উত্তর আসেনি। 10 মিনিট কেটে গেল। অনেক চেষ্টা করেও কোনো জবাব পাওয়া গেল না। স্পেস সেন্টারের এই নাসা টিম তখনও জানতো না যে কলম্বিয়া স্পেস শাটলে বিস্ফোরণ ঘটেছে। কয়েক মিনিট পর কেনেডি স্পেস সেন্টারে খবর পৌঁছায়। টিভি চালাও আর দেখো খবর। টিভিতে দেখা গেল সেই ভয়ঙ্কর দৃশ্য। They've lost contact. We can only hope that what we're seeing is not the worst. If anybody knew what just blew up going across next ocean. I saw the fireball. When I looked up, it was in 15 feet. কিছু মানুষ আকাশের দিকে তাকিয়ে দেখেন যেন কোনো ধূমকেতু মাটির দিকে পড়ছে। চারিদিকে আগুনের আলো, সেটা ভেঙে 2 টুকরো হলো। তারপর আরো ছোট ছোট টুকরো হয়ে গেল। এই আগুনের টুকরোগুলো আকাশ থেকে নিচে পড়তে লাগলো। সকাল 9:12 টেক্সাসে এই মহাকাশযানের টুকরোগুলো আকাশ থেকে পড়তে দেখা গেল। তখন নাসা বুঝে গিয়েছিল যে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট জর্জ বুশ পুরো দেশকে সম্বোধন করেন। My fellow Americans, this day has brought terrible news and great sadness to our country. The Columbia is lost. There are no survivors. সব 7 জন মহাকাশচারী প্রাণ হারান। তাদের মধ্যে একজন ছিলেন 40 বছরের ইন্ডিয়ান বর্ন আমেরিকান কল্পনা চাওলা, যার জীবনের গল্প পুরো দেশের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। আসুন তার গল্প জানি। কল্পনা চাওলা জন্মেছিলেন 17 মার্চ 1962 সালে হরিয়ানার কর্নাল এর সাধারণ পরিবারে। তার বাবা বানারাসিল চাওলা আর মা সঞ্চিয়তী চাওলা পাকিস্তান থেকে দেশভাগের সময় ভারতে এসেছিলেন। কল্পনা ছিলেন তাদের চতুর্থ সবচেয়ে ছোট্ট মেয়ে। যখন তিনি স্কুলে ভর্তি হন তখন তার আনুষ্ঠানিক কোনো নাম রাখা হয়নি। বাড়িতে সবাই তাকে মন্টু নামেই ডাকতেন। तब उसकी बड़ी बहन स्कूल लेके गई, नाम पूछा तो हमने बोला नाम तो रखा ही नहीं है। घर का नाम उसका मुंटू मुंटू ही बोलते थे सब उसको। পরে যখন নামের দরকার হলো তখন তিনি নিজেই নিজের নাম বেছে নেন, কল্পনা, যার অর্থ ইমেজিনেশন। তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই ছোট্ট মেয়ে একদিন জীবনে এত বড় সাফল্য অর্জন করবে। তার ভাই সঞ্জয় চাওলা বলেন, ছোট্টবেলা থেকেই কল্পনার লড়াই শুরু হয়ে গিয়েছিল সমাজের সঙ্গে। তিনি বলতেন, আমি এই ছেলেদের দেখিয়ে দেব আমি কোনো বোকা মেয়ে নই। সঞ্জয় বলেন, তিনি খুব দৃঢ় মানসিকতার মেয়ে ছিলেন। ভাবুন তো, 1960-এর দশকে হরিয়ানায় তখনও আজও অনেক জায়গায় ছেলে সন্তানের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। তখনকার দিনে মেয়েদের অবস্থা কেমন ছিল তা কল্পনা করুন। সেই সময়ের কথা ভাবুন তো কি হতো। কল্পনা চাওলা ছোটবেলা থেকে আকাশে উড়ন্ত বিমান দেখে মহাকাশে আগ্রহী হয়ে ওঠেন। শৈশবে তিনি বাবার সাথে স্থানীয় ফ্লাইং ক্লাবে যেতেন। তার বাবা মা তার আগ্রহটা বুঝতে শুরু করেন, কিন্তু বড় হওয়ার পর তার বাবা আর শিক্ষকেরা তাকে পরামর্শ দেন যেন এই পেশায় না যায়, কারণ এই ক্ষেত্রে মেয়েদের কোনো সুযোগ ছিল না। সঞ্জয় চাওলা বলেন, এটা সবার জন্য বড় ধাক্কা ছিল। সবাই তাকে নিরুৎসাহিত করেছিল, কিন্তু কল্পনাকে থামানো যায়নি। তিনি পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তারপর তিনি আমেরিকা যান টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করতে। যদিও তার বাবা তাকে বিদেশে পড়াশোনা করতে পাঠাতে চাইতেন না,
because I lived in India in a very small town, and forget about space, I didn't even know if my folks were going to let me go to the engineering college. 1988 সালে তিনি কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি সম্পূর্ণ করেন। তখন তার বয়স ছিল মাত্র 26 বছর। তারপর তিনি নাসার এমস রিসার্চ সেন্টার এই কাজ শুরু করেন। তার বিশেষজ্ঞ বিষয় ছিল ফ্লুইড ডাইনামিক্স অফ এয়ারক্রাফট, মানে বিমান ডানার চারপাশে বাতাস কিভাবে প্রবাহিত হয় তা নিয়ে গবেষণা। কল্পনার কাছে একাধিক পাইলট লাইসেন্স ছিল, তিনি বিমান, গ্লাইডার আর সি প্লেন চালাতে পারতেন। 1991 সালে তিনি আমেরিকান নাগরিক হন, আর 1994 সালে 4000 জন আবেদনকারীর মধ্যে মাত্র 20 জনকে নাসা বেছে নেয় মহাকাশচারী প্রশিক্ষণের জন্য। তাদের একজন ছিলেন কল্পনা চাওলা। 3 বছরের প্রশিক্ষণের পর নভেম্বর 1997 সালে কল্পনা প্রথমবার মহাকাশে যান। এটা ছিল কলম্বিয়া প্রোগ্রামের STS-87 মিশন। এই স্পেস শাটলে তিনি পৃথিবীর চারপাশে 250 বারেরও বেশি চক্কর দেন। তিনি টানা 2 সপ্তাহ মহাকাশে ছিলেন। STS এর পুরো নাম হলো স্পেস ট্রান্সপোর্টেশন সিস্টেম। এটাই ছিল নাসার স্পেস শাটলের প্রোগ্রামের অফিসিয়াল নাম। এটা ছিল নাসার চতুর্থ স্পেস শাটল প্রোগ্রাম, যেখানে মানুষকে মহাকাশে পাঠানো হতো। প্রথম ছিল প্রজেক্ট মার্কারি, তারপর প্রজেক্ট জেমিনি, এরপর সবচেয়ে বিখ্যাত অ্যাপোলো, আর তারপর শুরু হয় এই শাটল প্রোগ্রাম 1981 সালে। এটা ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মানব স্পেস ফ্লাইট প্রোগ্রাম ছিল, যা 2011 সাল পর্যন্ত চলেছিল। এখানে নাসার মূল লক্ষ্য ছিল পূর্ণ ব্যবহারযোগ্য, মানে রিইউজেবিলিটি, মানে একই শাটলকে বারবার মহাকাশে পাঠানো, যেন প্রতিবার নতুন শাটল বানাতে না হয়। এই প্রোগ্রামে মূলত 2টি স্পেস শাটল ব্যবহার করা হতো, চ্যালেঞ্জার আর কলম্বিয়া স্পেস শাটল। কলম্বিয়া দুর্ঘটনার পর আরো কয়েকটি শাটল ব্যবহার করা হয়েছে, ডিসকভারি, আটলান্টিস আর অ্যাডাম্বা। আজ এগুলো জাদুঘরে রাখা আছে। এগুলোর মধ্যে কলম্বিয়ায় ছিল প্রথম স্পেস শাটল, যেটি এপ্রিল 1981 সালে মহাকাশে গিয়েছিল। দুর্ঘটনার আগে এটি সফলভাবে 27টি মিশন সম্পূর্ণ করেছিল। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে, এতবার এই শাটল ব্যবহার করা কি নিরাপদ ছিল? এটাই কি দুর্ঘটনার কারণ? উত্তর হলো না। STS প্রোগ্রাম এমন ভাবেই বানানো হয়েছিল যে প্রতিটি মিশনের পর শাটলগুলোকে ভালোভাবে পরীক্ষা, মেরামত আর নতুনভাবে প্রস্তুত করা হতো। তাই প্রোগ্রামের কনসেপ্টে কোনো সমস্যাই ছিল না। কলম্বিয়া দুর্ঘটনার আসল কারণ ছিল একটি ছোট্টখাট্ট ত্রুটি, যেটা পরে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। কলম্বিয়া স্পেস শাটলের 24তম ফ্লাইট ছিল কল্পনা চাওলার প্রথম মহাকাশ ভ্রমণ। এই মিশনের নাম ছিল STS-87। এই মিশনে কল্পনা চাওলা ছিলেন মিশন স্পেশালিস্ট। তিনি ছিলেন ফ্লাইটের রোবোটিক আর্ম এর প্রধান অপারেটর। তার কাজ ছিল রোবট আর্ম ব্যবহার করে একটি স্প্যাটার্ন স্যাটেলাইট মহাকাশে স্থাপন করা। এই স্যাটেলাইটের কাজ ছিল সূর্যের বাইরের স্তর নিয়ে গবেষণা করা। কিন্তু এই মিশনে একটি ঘটনা ঘটে যা কল্পনার আত্মবিশ্বাসকে কাঁপিয়ে দেয়। এই 1360 কেজি স্যাটেলাইট নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তিনি সেটি ফিরে আনতে ব্যর্থ হন। 3 দিন তখন সেটি ফেরানোর জন্য স্পেস ওয়াক করতে হয়। পরে নাসার বিজ্ঞানীরা কল্পনাকে অভিনন্দন জানালেন এবং তার কাজের জন্য প্রশংসা করলেন। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ম্যাগাজিনে লেখা হয়েছে, কেসি তুমি দারুণ কাজ করেছো। অনেক সিনিয়র মহাকাশচারীরাও বলেছিলেন যে এটা তার দোষ ছিল না, বরং শাটলের অন্য কারোর দায়িত্বে ভুল হয়েছিল। এই সফল মিশনের পর কল্পনা হয়ে ওঠেন প্রথম ইন্ডিয়ান বর্ন মহিলা মহাকাশচারী এবং প্রথম দক্ষিণ এশিয়ান আমেরিকান মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল তাকে অভিনন্দন জানান। Yes, Mr. Gujral, I hear you loud and clear. How do you read me? Kalpana, we are proud of you, each one of us who has done such a pioneering work. Thank you, sir. Thank you very much. প্রথমবার মহাকাশে গিয়ে কল্পনা কেমন অনুভব করেছিলেন তিনি বলেছিলেন, যখন তুমি তারকা আর গ্যালাক্সির দিকে তাকাও তখন মনে হয় তুমি শুধু কোনো একটি দেশের মানুষ নও, তুমি পুরো সৌরজগতের একজন সদস্য। মানে শহর, দেশ বা মহাদেশের আগে আমরা সবাই এই পৃথিবীর আর সৌরজগতের অংশ। এই ফ্লাইট 16 দিন ধরে চলেছিল এবং অনেক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, যেমন শূন্য মধ্যাকর্ষণে গাছপালার প্রজন্ম কিভাবে
কিভাবে হয় সেটি দেখা হয়েছিল। কিন্তু আরো গুরুত্বপূর্ণ ছিল যে এই পরীক্ষা নিরীক্ষা যেগুলো কল্পনার দ্বিতীয় ও শেষ ফ্লাইটে হয়েছিল, অর্থাৎ দুর্ঘটনার আগের ফ্লাইটে। 16 জানুয়ারি 2003 সালের সকাল 10:29 কলম্বিয়া স্পেস শাটল শেষবারের মতো পৃথিবী ছেড়ে মহাকাশে যায়। আসলে এই মিশন 2001 সালের জন্য পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু 13 বার দেরি হওয়ার পরে ডিলে হওয়ার পর অবশেষে 2003 সালে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এই মিশনটার নাম ছিল STS-107। এতে মোট 7 জন মহাকাশচারী ছিলেন: কমান্ডার রিক হাজব্যান্ড, পেলোড কমান্ডার মাইকেল অ্যান্ডারসন, 3 জন মিশন স্পেশালিস্ট যাদের একজন ছিলেন কল্পনা চাওলা, পাইলট উইলিয়াম ম্যাককুল এবং ইসরায়েলের স্পেস এজেন্সি থেকে ছিলেন ইলান রামান, যিনি ছিলেন প্যাডলট স্পেশালিস্ট। এই মিশনে মহাকাশচারীদের কাজ ছিল 24 ঘন্টা ধরে একটানা পরীক্ষা নিরীক্ষা চালানো। তবে একটানা মানে এমন নয় যে ঘুম ত্যাগ করে, বরং তারা শিফটে কাজ করতেন। পুরো 16 দিন মহাকাশে থাকার সময় তারা প্রায় 80টি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, তরল পদার্থবিদ্যা ও উপকরণ বিজ্ঞান নিয়ে। কল্পনা চাওলা মূলত মাইক্রোগ্রেভিটি মানে শূন্য মাধ্যাকর্ষণ নিয়ে কাজ করছিলেন, যেমন মহাকাশে দহন কিভাবে হয়, আগুন কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, স্ফটিক কিভাবে জন্মায়, এমনকি প্রোস্টেট ক্যান্সার কোষ মহাকাশে কিভাবে বেড়ে ওঠে। এগুলো খুবই আকর্ষণীয় ছিল, কারণ পৃথিবীতে যখন ল্যাবরেটরিতে কোষ বাড়ানো হয় তখন তা 2 ডাইমেনশন স্তরে বেড়ে ওঠে, কিন্তু মহাকাশে কোষগুলো 3 ডাইমেনশন আকারে বেড়ে ওঠে, গোলাকার আকারে, ঠিক যেমন আমাদের শরীরে ক্যান্সারের টিউমার গড়ে ওঠে। এতে বিজ্ঞানীরা টিউমারের আচরণ আরো ভালোভাবে বুঝতে পেরেছিল। এই মিশনে স্পেস হাব নামে একটি কোম্পানি নাসার সঙ্গে কাজ করছিল। বিশ্ববিদ্যালয়, কোম্পানি আর বিভিন্ন দেশের সরকারি সংস্থাগুলো নিজের গবেষণা মহাকাশে করতে পেরেছিল, সরাসরি না গিয়েও। মানে মহাকাশচারীরাই তাদের হয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন। এমনকি অস্ট্রেলিয়া, চীন, ইসরায়েল, জাপান, আমেরিকা এই 6টা দেশের স্কুলের ছাত্রছাত্রীরাও পরীক্ষা পাঠিয়েছিল। যেমন মাকড়সা, রেশম পোকা, শুককীট, স্ফটিক মাছ, মৌমাছি, পিঁপড়ে, এরা মহাকাশে কেমন আচরণ করে বাচ্চারা জানতে চাইছিল। এই নিয়ে পরীক্ষা হচ্ছিল। আরো মজার বিষয় হলো ফুল নিয়ে করা পরীক্ষায় দেখা গেল পৃথিবীতে ফুলের গন্ধ যেমন, মহাকাশে তার গন্ধ বদলে যায়। মিশনের সময়ের পরীক্ষার তথ্যগুলো পৃথিবীতে পাঠানো হয়েছিল। মোটামুটি 30% ডাটা জমা রাখা হয়েছিল। এগুলো গ্রাউন্ড স্টেশনে সংরক্ষণ করা হয়েছিল। সফল পরীক্ষার কিছু ভিডিও রেকর্ড করা হয়েছিল এবং পৃথিবীতে পাঠানো হয়েছিল। যেসব পরীক্ষা ভিডিও রেকর্ড হয়েছিল সেগুলো পরবর্তীতে শিশুদের কাছে পাঠানো হয়েছিল, যেমন পিঁপড়া বা স্ফটিক নিয়ে করা পরীক্ষা। কিন্তু আরো 40টিরও বেশি পরীক্ষা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো একটা জীবন্ত রাউন্ড ওয়ার্ম এর দল দুর্ঘটনার পরেও বেঁচে ছিল। অল্প একটুকু তাপের ক্ষতি হয়েছিল, কিন্তু তারা অ্যালুমিনিয়ামের ক্যানিস্টারে রাখা ছিল বলে টিকে গিয়েছিল। দুর্ঘটনার পর যখন স্পেশালিস্টের ভাঙা টুকরোগুলো উদ্ধার করতে হয় তখন দেখা যায় যে 5-6টা ক্যানের ভেতরে থাকা ওই কৃমিরা জীবিত আছে। পরে 2011 সালে STS প্রোগ্রামের শেষের দিকে মিশনগুলিতে এই বেঁচে থাকা কৃমিদের বংশধরদেরও মহাকাশে পাঠানো হয়েছিল। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, এই দুর্ঘটনার আসল কারণ কি ছিল? পাইলট কি কোনো ভুল করেছিল, নাকি অন্য কোনো ক্রু দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল? এটা কি কোনো মহাকাশচারীর দোষ ছিল? সত্যিটা ছিল এটার কোনোটাই নয়। কলম্বিয়া শাটলের 7 জন মহাকাশচারীর কেউ কোনো ভুল করেনি। এমনকি দুর্ঘটনার 3-4 মিনিট আগেও তাদের কোনো ধারণাই ছিল না যে কি ঘটতে চলেছে। দুর্ঘটনার কয়েক মিনিট আগের ভিডিও রেকর্ডিংয়ে দেখা যায় It's really getting really bright out there. Yep. Yeah, you definitely don't want to be outside now. Like we did before. I don't have to back to the point. মহাকাশচারীরা হাসছিলেন, গল্প করছিলেন, কল্পনা চাওলাও কিছু একটা বলছিলেন। সকাল 8:58 প্রথমবার তারা বুঝতে পারেন যে কিছু একটা গড়বড় আছে। কলম্বিয়া ব্যাকআপ সফটওয়্যারের একটি বার্তা আসে, জানানো হয় শাটলের বাঁ দিকে 4টি চাকায় চাপ কমে গেছে। এই সতর্ক বার্তাটা আসে দুর্ঘটনার ঠিক 1 মিনিট আগে, যখন কলম্বিয়া পৃথিবীর সঙ্গে যোগাযোগ হারায়। গ্রাউন্ড থেকে CAPCOM চেষ্টা করছিল তাদের জানাতে। এখন যদি বলা হয় মহাকাশচারীদের কোনো ধারণা না থাকলেও নাসার ভেতরে কিছু লোক এই সমস্যার ব্যাপারে জানতো, তাহলে কেমন লাগবে? নাসার কিছু লোক আসলে এই সমস্যার ব্যাপারে জানতো, শুধু দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে নয়, বরং 16 দিন আগে যখন শাটলের উৎক্ষেপণ হয়েছিল তখনই। ঘটনাটা ছিল এইরকম: কলম্বিয়া শাটলের উৎক্ষেপণের 81 সেকেন্ড পর একটা টুকরো ছোট্ট ফোম শাটল থেকে আলাদা হয়ে বাম ডানায় গিয়ে আঘাত করেছিল। এই ফোম আসলে কলম্বিয়া এক্সটার্নাল ট্যাঙ্ককে মূলত শাটলের সঙ্গে যুক্ত করার জন্য ব্যবহার করা হতো।
টুকরোটা খুব বড় ছিল না, মাত্র 60 সেমি লম্বা, 40 সেমি চওড়া আর ওজন ছিল 750 গ্রাম। কিন্তু এত জোরে লেগেছিল যে এর গতি ছিল প্রায় 700 থেকে 900 কিমি প্রতি ঘন্টা। এই ঘটনার 2-3 দিন পর কিছু নাসা ইঞ্জিনিয়ার STS প্রোগ্রাম ম্যানেজার রন্ডি ডিটমোর কে বলেছিলেন যেন শাটলের ক্ষতির ছবি তোলা হয়। তারা চাইলে আমেরিকান স্পাই ক্যামেরা স্যাটেলাইটও ব্যবহার করতে পারত, কিন্তু শোনা যায় চিফ এর অনুরোধ মেনে নেননি। পরে যখন বিষয়টা দুর্ঘটনার পর প্রকাশ পায় তখন এপ্রিল 2003 সালে তিনি নিজের ভুল স্বীকার করে পদ ত্যাগ করেন। 2008 সালে মহাকাশ সাংবাদিক মাইকেল ক্যাবেজ আর উইলিয়াম হার্ডউডের লেখা কামচেক বইতে লেখা হয় আমেরিকার প্রতিরক্ষা দপ্তর স্পাই ক্যামেরা স্যাটেলাইট ব্যবহার করে ছবি তুলতে রাজি ছিল, কিন্তু নাসার কিছু উচ্চপদস্থ কর্মকর্তা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এরপর বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিশন তৈরি হয়, নাম কলম্বিয়া অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড। 2003 সালের আগস্টে এই কমিশন একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করে, যেখানে বোঝানো হয় আসলে কেন কলম্বিয়া দুর্ঘটনা ঘটল আর এর কারণ কি। রিপোর্টে নাসার অবহেলার কথা উল্লেখ করা হয়, বিশেষ করে নাসার মানব মহাকাশ ফ্লাইট প্রধান উইলিয়াম রেডি স্পাই ক্যামেরা স্যাটেলাইট ব্যবহার করে ক্ষতি পর্যবেক্ষণের সুযোগ নেননি। এটাকে বড় ভুল হিসেবে ধরা হয়েছিল। এই কারণে শাটলের ক্ষতি পরীক্ষা করা হয়নি এবং পুরো মিশন পরিকল্পনার মতো পরবর্তী 15 দিন ধরে চলতে থাকে। অবশেষে 1 ফেব্রুয়ারি মিশন শেষ হওয়ার দিন, ফেব্রুয়ারি মাসে যখন মিশন শেষ হলো তখন স্পেস শাটলকে পৃথিবীতে ফিরতে আসতে হলো। স্পেস শাটলের বাঁ দিকের ডানায় ক্ষতি হওয়ার কারণে ছোট্ট একটি ছিদ্র তৈরি হয়েছিল। যখন শাটলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করছিল তখন এই ক্ষত আরো বড় হতে থাকে। ছোট্ট ছিদ্র থাকার কারণে ভেতরের বাতাস বাইরে বেরোতে থাকে। সাধারণত একটি তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে যা শাটলের ভেতরের তাপমাত্রা ঠিক রাখে, কিন্তু বাতাস বেরোবার কারণে ছিদ্র আরো বড় হয় এবং হঠাৎ করে সুইচকেসের মতো বড় একটা টুকরো ইনসুলেশন ভেঙে যায়। এর ফলে কলম্বিয়া একটি বড় অংশ বাইরের আগুন আর গরম গ্যাসে এক্সপোজড হয়ে পড়ে। এরপর বাঁ ডানার সেন্সরগুলো আগেই কাজ করা বন্ধ করে দেয়, তাপমাত্রার হিসাব পাওয়া যাচ্ছিল না। তারপর টায়ারের চাপেরও হিসাব চলে যায়, আর ঠিক তখনই মহাকাশ যানটি টুকরো টুকরো হয়ে পড়তে শুরু করে। মাটিতে থাকা মানুষজন ভিডিওতে এই দৃশ্য দেখেছিল, যেখানে উজ্জ্বল আলো জ্বলতে দেখা যাচ্ছিল। একটি ছোট্ট ফোমের টুকরোর আঘাত এই ঘটনা ঘটেছিল, আর এতে 7 জন নভোচারী প্রাণ হারান। তবে এটা উল্লেখযোগ্য যে 2003 সালে প্রকাশিত CAIB ক্যাব রিপোর্টে বলা হয়েছিল এই ধরনের ফোমের আঘাত প্রায় স্পেস শাটলের উৎক্ষেপণের সময় ঘটত। 79টি মিশনের ছবির মধ্যে দেখা গেছে 65টি এই ধরনের ফোম আঘাত ঘটেছে। এগুলো খুবই সাধারণ ব্যাপার, কিন্তু কলম্বিয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছিল কারণ এই ফোমের টুকরোটা ভুল জায়গায় এবং ভুল সময় লেগে গিয়েছিল। ঘটনার 5 বছর পর ডিসেম্বর 2008 সালে আরেকটি রিপোর্টে প্রকাশিত হয়, নাম কলম্বিয়া ক্রিউ সার্ভাইভাল ইনভেস্টিগেশন রিপোর্ট। সেখানে বলা হয়েছিল কেবিনের ভেতরের চাপ নষ্ট হয়ে যাওয়ায় নভোচারীরা কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণ হারান। যখন কলম্বিয়া স্পেস শাটল ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল তখন নভোচারীদের কোনো তাপ বা যন্ত্রণা সহ্য করতে হয়নি। এই রিপোর্টে চেষ্টা করা হয়েছিল নভোচারীদের শেষ কয়েক মিনিট কিভাবে কেটেছিল তা বোঝার। তখন চারিদিকে সতর্ক বার্তা আর অ্যালার্ম বাজছিল, সতর্ক সংকেত বাজছিল চারিদিকে। টায়ারের চাপ আর ল্যান্ডিং গিয়ারের সমস্যা হচ্ছিল। রিপোর্টে বলা হয়েছিল এমনকি যদি কেবিনে ভালো যন্ত্রপাতি থাকতো তবুও মহাকাশচারীদের বাঁচানো যেত না। ক্রু মডিউল ভেঙে যাওয়ায় আর মহাকাশচারীদের অতি দ্রুত গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ, এটা কোনো বিদ্যমান প্রযুক্তি দিয়ে বাঁচানো সম্ভব ছিল না। এই ঘটনার পর নাসা প্রায় 2.5 বছরের জন্য স্পেস শাটল প্রোগ্রাম বন্ধ রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল ফোমের র্যাম্পের নকশায়। এটি এমনভাবে পরিবর্তন করা হয়েছিল যাতে ভবিষ্যতে আর এই ধরনের দুর্ঘটনা না ঘটে। ভাগ্যক্রমে এর পরের 20 বছরে আর এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। স্পেস শাটল প্রোগ্রাম চলতে থাকে যতদিন না পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পুরোপুরিভাবে কার্যকর হয়। জুলাই 2011-তে এই প্রোগ্রাম শেষ হয়। মোট 30 বছরের 135টি মিশন সম্পূর্ণ হয়েছিল। এই সময়ে 14 জন মহাকাশচারী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন কল্পনা চাওলা। ভারতের গর্বটি হারিয়ে গিয়েছিল, কিন্তু কল্পনা চাওলার প্রভাব আজও কোটি কোটি মানুষের জীবনে থেকে গেছে। তিনি আজও কোটি কোটি মানুষের জীবনে রয়ে গেছেন। তিনি এতটাই বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন যে তিনি চাইতেন ভারতের প্রতিটি মেয়ে ভালো শিক্ষা পাক। তাই তিনি নাসাকে বোঝান যে তার স্কুল ট্যাগর বাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে ছাত্রীরা নাসার সামার স্পেস অ্যারো এক্সপেরিয়েন্স প্রোগ্রামে যোগ দিতে পারে। 1998 সাল থেকে প্রতি বছর এই স্কুলের 2 জন মেয়ে আমেরিকার হিউস্টনে যায় ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল স্পেস এডুকেশন ইউনাইটেড স্পেস স্কুলে। কল্পনা চাওলা তাদের নিজের বাড়িতে আমন্ত্রণ করতেন খাবারের জন্য। নাসা কল্পনা চাওলা আর তাদের অন্যান্য সহকর্মী মহাকাশচারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। যেমন নাসার মঙ্গল গ্রহে অবতরণের জায়গার নাম রাখা হয়েছে কলম্বিয়া মেমোরিয়াল স্টেশন। আবার মঙ্গল গ্রহের বৃহস্পতি মাঝে অনেকগুলো গ্রহাণুর নাম তাদের নামে রাখা হয়েছে। এরকমই মঙ্গল
মঙ্গল গ্রহের এবং পৃথিবীর মাঝে একটি গ্রহাণু রয়েছে যার নাম কল্পনা চাওলা। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং এই